চলে এসেছি সেই স্থানে যেখান থেকে মনসা স্বর্গে দেবী রূপে স্বীকৃতি পেয়েছিলেন। যে হাতে পুজি আমি দেবছিল পানি সে হাতে না পুজি বলছে চ্যাংমুড়ি কানি। এই মন্দিরের নির্মাণ 4 সদাগর স্বয়ং করিয়েছিলেন মনসাকে পুষ্প প্রদান করে। আমি কিন্তু চলে এসেছি সেই সাঁওতালডি পর্বতের একেবারে দোরগোড়ায়, যেখানে বিশ্বকর্মাকে দিয়ে 4 সদাগর বেহুলা লক্ষিন্দরের জন্য লোহার বাসর ঘর নির্মাণ করিয়েছিলেন। নমস্কার বন্ধুরা, আমি নয়ন, স্বাগত জানাচ্ছি তোমাদের ট্রাভেল ম্যাজিকের আরও একটি নতুন ভিডিওতে পানাগড় থেকে। আজ আমি মূলত এখানে এসেছি একটা 800 বছরেরও প্রাচীন ইতিহাসের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো বলে। এই ইতিহাস মা মনসার পৃথিবীতে দেবী হওয়ার ইতিহাস, এই ইতিহাস 4 শতকারের, এই ইতিহাস বেহুলা লক্ষিন্দরের, যাকে ঘিরেই প্রধানত রচিত হয়েছে বিখ্যাত মনসা মঙ্গল কাব্য। তো আজ প্রধানত যেতে চলেছি সেই স্থানে, যে স্থানের কাহিনীকে ঘিরেই এই বিখ্যাত মনসা মঙ্গল কাব্যের সৃষ্টি। আপনারাও চাইলে আসতে পারেন। কিভাবে আসবেন চলুন এবার সেটা আপনাদেরকে জানিয়ে দিই। শিয়ালদহ অথবা হাওড়া থেকে বর্ধমানগামী যে কোনো ট্রেনে চেপে প্রথমে চলে আসতে হবে বর্ধমান জংশন রেলওয়ে স্টেশনে। তারপর সেখান থেকে আসানসোলগামী যে কোনো মেমু ট্রেন ধরে চলে আসতে হবে পানাগড় স্টেশনে। বর্ধমান থেকে পানাগড় পর্যন্ত মেমু ট্রেনের ভাড়া পড়বে 15 টাকা। এবার পানাগড় রেলওয়ে স্টেশনে নামার পরে স্টেশনের ওই পজিশনে তোমরা সামনে দেখতে পাচ্ছ একটা ওভারব্রিজ রয়েছে। ওই ওভারব্রিজ দিয়ে বেরিয়ে যেতে হবে বাইরের দিকে। ওভারব্রিজ থেকে নেমে এলাম আর সামনে এখানে তোমরা দেখতে পারবে টোটো স্ট্যান্ড। তবে আমি রেকমেন্ড করবো এখান থেকে টোটো না ধরার, একটুখানি এগিয়ে গিয়ে সামনে বাস স্ট্যান্ড আছে, ওইখান থেকে বাস ধরলে একেবারে কম খরচায় আপনারা করবা সহজে পৌঁছে যেতে পারবেন। এই রাস্তা ধরে একেবারে সামনের দিকে এগিয়ে গেলে ওই যে সামনে দেখা যাচ্ছে বাস দাঁড়িয়ে রয়েছে। এই যে সামনে বাসটি দাঁড়িয়ে রয়েছে, এখান থেকেই পাওয়া যাবে কসবাগামী বাস। তো কসবার বাস এখনও এখানে এসে পৌঁছায়নি, আর 3 থেকে 4 মিনিটের মধ্যে এখানে এসে পৌঁছাবে। এই যে দেখতে পাচ্ছ 6 মিনিট লেটের সাথে চলে এসেছে বাস কসবা বেঞ্চিতি। এই বাসে চড়ে আমাদের যেতে হবে। এসে পড়েছি বাসে, এখন বাজে 11টা 8, 11টা 20-তে এই বাস ছেড়ে দেওয়ার কথা। নির্ধারিত সময় থেকে মিনিট 2 দেরিতে বাস ছেড়ে দেওয়ার পরে আমরা চলতে থাকলাম পানাগড় থেকে কসবার উদ্দেশ্যে। এখান থেকে কসবা ওই 17 কিলোমিটারের মতন রাস্তা। সংকীর্ণ এই রাস্তার দুপাশে অপরূপ গ্রামীণ সৌন্দর্যে ভরপুর। কখনো দেখা যাচ্ছে ছোট ছোট গ্রাম, কখনো বা দূর থেকে দেখা যাচ্ছে দামোদর নদ। তবে কসবা বাস স্ট্যান্ডের প্রায় কাছাকাছি পৌঁছাতে স্থানীয় এই মাটির বাড়িগুলি ছিল সত্যি খুবই অসাধারণ। তো এসে পৌঁছালাম কসবাতে, এটা হচ্ছে কসবা বাস স্ট্যান্ড। আমরা এলাম এই সাইড থেকে। এখন এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, মন্দির সংলগ্ন যে ঢালাই রাস্তা, এই রাস্তা দিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। পানাগড় বাস স্ট্যান্ড থেকে এই কসবা বাস স্ট্যান্ড পর্যন্ত আসতে বাসে ভাড়া নিল 25 টাকা। একেবারেই পুরো গ্রাম্য ফিলিংস, প্রকৃতি এখানে তার মানে রূপ যৌবন একেবারে ঢেলে সাজিয়েছে। তোমরা দেখলে বুঝতে পারবে রাস্তার দুধারে কি সুন্দর অপরূপ সৌন্দর্য, আর তার ফাঁক ফকর দিয়ে মাঝে মধ্যে 2-1টা বাড়ি দেখা যাচ্ছে এরকম। এই রাস্তা ধরে আমাদের অল্প একটুখানি এগিয়ে গেলেই পড়বে সেই গন্তব্যস্থান, অর্থাৎ দেবী মনসার দেবী হওয়ার স্থান এবং সেই সাথে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরের ধ্বংসাবশেষ। তবে যেহেতু 800 বছরের প্রাচীন ইতিহাস, তো 4 সদাগরের বাড়ির কোনো ধ্বংসাবশেষ এখানে নেই বলেই আমি জানি। শুধু তিনি যেখানে দেবী মনসাকে ফুল প্রদান করেছিলেন সেই মন্দিরটি এখন বর্তমান আছে। চলুন সেখানে যাওয়া যাক। চলে এসেছি সেই স্থানে যেখান থেকে মনসা স্বর্গে দেবী রূপে স্বীকৃতি পেয়েছিলেন। এখানে পৌঁছে আমি আপনাদেরকে সর্বপ্রথম দর্শন করব রামেশ্বর শিব। জানা যায় স্বয়ং 4 সদাগর নিজে থেকে এই শিব মন্দিরের প্রতিষ্ঠা করিয়েছিলেন। 4 সদাগর ছিলেন একজন ব্যবসায়ী। তারপরে তিনি এই জঙ্গলাকীর্ণ স্থানে কেন শিব মন্দিরের প্রতিষ্ঠা করতে গেলেন সে বিষয়ে জানবো আমরা পরে পুরোহিতের কাছ থেকে। তার আগে চলুন স্থানটিকে ঘুরে ঘুরে দেখে নেওয়া যাক। বর্তমানে তোমরা যে মন্দিরটিকে দেখতে পাচ্ছ, এখানে ছিল 4 সদাগরের বানানো রামেশ্বর শিব মন্দির। প্রাচীন সেই মন্দির আজ এখানে না থাকলেও পরবর্তীতে সংস্কারের মাধ্যমে এই মন্দির নির্মাণ করা হয়েছে। তবে এই মন্দিরের ভেতরে যে শিবলিঙ্গটি তোমরা দেখতে পারবে, এটি হলো সেই প্রাচীন রামেশ্বর শিব। শ্রাবণ মাস থাকায় বর্তমানে সেখানে প্রচুর পুণ্যার্থীর ভিড়। চারিদিকে বটবৃক্ষের ছায়া, তারই নিচে নির্মিত এই মন্দির। দারুণ এক প্রশান্তির স্থান। এইখানে দেখো একটা বিরাট বড় যজ্ঞের স্থান করা রয়েছে, আর এটা হচ্ছে যজ্ঞের বেদি। শ্রাবণ মাসে যে শ্রাবণী মেলা হয়েছে সেই মেলা কিন্তু এখানেও হয়েছে, এবং পাশের দামোদর নদ থেকে জল তুলে প্রত্যেকে কিন্তু এখানে জল ঢেলেছেন বাবার মাথায়। 4 সদাগর যে মন্দিরে শিবের পুজো দিতেন সেই মন্দিরটা ওই পজিশনে, আর তার ঠিক পাশে এখানে তেঁতুল গাছের তলায় এখানে একটা থান রয়েছে, এখানে একটা শিবলিঙ্গ রয়েছে। এই স্থানের কিন্তু একটা বিশেষ গুরুত্ব আছে, এবং সেই সাথে গুরুত্ব আছে পাশের এই পুষ্করিণীর। এবার সেই বিষয়টি তোমাদেরকে জানাবো। দেখতে পাচ্ছি এখানে তেঁতুল গাছে একেবারে সবাই ধাগা বেঁধে গেছে। এখানে একটা জাগ্রত স্থান এটা ওই শিব মন্দিরের পাশাপাশি। বুঝতে পারছো এখান থেকে দেবী মনসা স্বর্গে দেবীত্ব অর্জন করেছিল।
তো কতটা জাগ্রত হতে পারে এই স্থান। সামনের এই বেদির পাশের যে শিবলিঙ্গ তোমরা দেখতে পাচ্ছ তা প্রধানত বানেশ্বর শিবলিঙ্গ। জানা যায় 4 সওদাগর যখন এখানে এসেছিলেন তারও আগে থেকে ছিল এই শিবলিঙ্গ। কে বা কারা এই শিবলিঙ্গের এখানে প্রতিষ্ঠা করেছিলেন সে ব্যাপারে কোনো হদিশ যদিও পাওয়া যায়নি। এই শিবলিঙ্গেরই মাথায় ছিল এক জ্বলন্ত চূড়ামণি, যা দেখার পরে প্রধানত 4 সওদাগর এখানে তার নগরী গড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তারপরে পাশের রামেশ্বর শিব মন্দিরের তিনি এখানে প্রতিষ্ঠা করেন। জানা যায় কালাপাহাড় নামে কোনো এক ডাকাত এই স্থানে আক্রমণ চালিয়েছিল এবং তারপরে সেই জ্বলন্ত চূড়ামণি ছিনিয়ে নেওয়ার পরে এই চূড়ামণি থেকে রক্ত নির্গমন হয়ে পাশের পুকুরে পড়েছিল, যার ফলে একসময় নাকি পাশের এই পুষ্করিণীর জলের রং ছিল লাল। তবে পরবর্তীতে বিভিন্ন কারণে বর্তমান জলের রঙে এই পুষ্করিণীর জলের রং পরিবর্তন হয়েছে। জাগ্রত এই স্থানে আজও দূর দূরান্ত থেকে বহু পুণ্যার্থী আসেন এবং মনস্কামনা পূর্ণাতে ধাগা বেঁধে যান। এবার এখান থেকে আমি তোমাদেরকে হনুমানজির দর্শন করাবো, তারপর নিয়ে যাব সেই মন্দিরে যে মন্দিরে 4 সওদাগর মা মনসাকে ফুল দিয়ে দেবী হতে সাহায্য করেছিল। এই হচ্ছে হনুমানজির মন্দির, দেখতে পাচ্ছে এখানে জয় শ্রীরামের একটা পতাকা রয়েছে, উপরে একটা রয়েছে, আর এই হচ্ছে হনুমানজি। আর যেহেতু সদ্য শ্রাবণ মাস গেল, মানে শ্রাবণী মেলা হয়েছে এখানেও, তো চারিদিকে দেখতে পাচ্ছ একেবারে সমস্ত নোংরা প্লাস্টিকে ভর্তি, কারণ এখানে পুরো একদম মেলা পরিবেশ ছিল, মেলা বসেছিল। এখন হয়তো আর কিছুদিনের মধ্যেই এই মাঠ পরিষ্কার হয়ে যাবে, কারণ এখনও দেখতে পাচ্ছি ওখানে ডেকোরেশনের জিনিসপত্র রয়েছে, বাঁশ প্যান্ডেলের জিনিসপত্র রয়েছে, ওগুলো নিয়ে যাওয়ার পরে হয়তো এই মাঠ একেবারে সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে যাবে। আর চারিদিকে তোমরা দেখো একেবারে পুরো ফাঁকা জায়গা, এখানে আশেপাশে মানুষজনের বাড়িঘর কিন্তু তেমন একটা নেই বলে চলে। ওই দূরে দেখা যাচ্ছে, ওই দূরেই বাড়িঘর আছে, আশেপাশে কিন্তু তেমন একটা কেউ থাকে না। তবে জায়গাটা সত্যি খুব জাগ্রত, দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে দেখতে, এবং আজকেও যথারীতি রয়েছে। তো এবার তোমাদেরকে নিয়ে যাব সেই স্থানে যেখানে 4 সওদাগর দেবী মনসাকে ফুল দিয়েছিল। আমি এখন চলে এসেছি সেই মন্দিরের কাছে যে মন্দিরের নির্মাণ 4 সওদাগর স্বয়ং করিয়েছিলেন মনসাকে পুষ্প প্রদান করে, এবং তারপরে 4 সওদাগর নিজে থেকে এখানে মনসাকে প্রতিষ্ঠা করেন। তো কি ছিল এর নেপথ্যে কাহিনী, এবার চলুন সেই বিষয়গুলি শুনবো এখানকার পুরোহিত মশাইয়ের কাছ থেকে। এখানে 4 সওদাগর বাণিজ্য করতে এসে আশ্রয়, তারপরে এখানে বাবা শিবকে প্রতিষ্ঠা করে পুজো দেয়। ওই যে বানেশ্বর বাবা রয়েছেন, হ্যাঁ হ্যাঁ ওখানে, হ্যাঁ ওই বাবাকে দেখে এখানে আশ্রয় নেয়। আচ্ছা আচ্ছা। আশ্রয় নিয়ে এখানে এই পুজো পাঠ বাবাকে করতে শুরু করে। তারপরে কিছুদিন পর ওই যে বাবা আছেন ওকে প্রতিষ্ঠা করে, 4 সওদাগর প্রতিষ্ঠা করে এখানেই সব কিছু করে, এখান থেকেই ব্যবসা করে, এখান থেকেই সব কিছু। তারপরে ওই হচ্ছে বেহুলা, এই হচ্ছে গাঙ্গুর নদী। হ্যাঁ, মনসা যখন 4 সওদাগরকে বললো, তখন তো 4 সওদাগর বললো আমি পুজো করবো না, যে হাতে পুজি আমি দেবশুলো পানি সে হাতে না পুজিব চ্যাংমুড়ি কানি। তো এই করে ওদের ঝগড়া বিবাদ শুরু হলো, সব কিছু রাজা সব শেষ হয়ে গেল। অনিরুদ্ধ আর উষা ছিল স্বর্গের নর্তকী, নাচ গান করত। হ্যাঁ, তারা মনসা তাদের নাচ গান ভঙ্গ করে দেবতারা অভিশাপ দিলেন যে তোরা মরতে যা। সেই সুযোগে 4 সওদাগর মনসা বেহুলাকে পাঠালো সাইবেনের ঘরে উদানীনগরে, আর লক্ষিন্দরকে পাঠালো 4 সওদাগরের ঘরে। বুঝতে পারছি তো, বেহুলা আর লক্ষিন্দর ওদের দেখাশোনা হলো, বিয়ে হলো। তো মনসা, আমাদের মেয়ে ছেলেরা চান করতে যায় না ঘাটে, মনসা সে বুড়ি বেশ ধরে পাশে বসেছিল, বেহুলা চান করতে গিয়ে তার গায়ে জল ছিটা দেয়। আচ্ছা আচ্ছা। বলে তোর এত অহংকার, তোর বিয়ে বলে তুই আমার গায়ে জল দিলি, তুই বাসর ঘরে সর্পদংশনে তোর সান্নিধ্য হবে। বুঝতে পেরেছেন? তখন 4 সওদাগরকে বললেন, 4 সওদাগর বলার পর 4 সওদাগর ওই সাঁতারি পর্বতে লোহার বাসর ঘর তৈরি করলো বিশ্বকর্মাকে দিয়ে। বিশ্বকর্মাকে দিয়ে লোহার বাসর ঘর তৈরি করলো, বলে যেন এমনভাবে নির্মাণ করো যাতে যেন কোনো কেউ কিছু প্রবেশ করতে না পারে, প্রবেশ করতে না পারে। প্রবেশ হয়ে গেল বাসর ঘর। তখন বিশ্বকর্মা আসছে, রাজা শুধুছে বিশ্বকর্মাকে মন্দির নির্মাণ, বাসর ঘর নির্মাণ বলে গায়ে নির্মাণ চলে আসছে। রাজা চলে যাচ্ছে, মনসা আটকাইছে। এরপরে আবার পুনরায় ভয় দেখিয়েছে,
ভয় দেখিয়ে যেত সব শেষ করে দেবো। যে আবার গেছে যে যে চন্দ্রনগর বলছে তখন তুমি বিশ্বকর্মা তুমি আবার বলে আমার কাজ সম্পূর্ণ হয়ে গেছে, আবার তুমি বাসন ঘরে কি করতে গেলে? না বলছি একটু কাজ বাকি ছিল, সেই কাজগুলো তোমার সর্ষে ভোর একটা ছিদ্র করে দিয়ে এলো। ওখানে বাসর ঘরের মৃত্যু হলো সর্পদংশনে। ওইটি গাঙ্গুরের নদী, ওইটি হচ্ছে ঘাট, ওই দেখো ওইটি ঘাট। আচ্ছা, এইখানটায় তো নদী ছিল তখন? হ্যাঁ এই তো নদী, এই তো গোটাই নদী, এই জঙ্গলের গাটা গোটাই নদী। আচ্ছা আচ্ছা, এটাই নদী ছিল তখন? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। তখন তো স্বর্গে গেল, সেখান থেকে দেবতাদের করে মনসাকে বলে ও বাঁচালো, প্রতিশ্রুতি হলো বেহুলা যে হ্যাঁ আমি চাঁদ সদাগরকে দিয়ে তোমার পুজো দেওয়া আর কি। দিয়ে তোমার এই ঘাটেতে সব যা চলে গিয়েছিল সব ধন সম্পত্তি চলে তো যাবে, সব জমা ছিল, সব এনে রান করাইছে। চাঁদ সদাগর ডেকেছে, দেখার পর চাঁদ সদাগর বলছে না আমি পুজো করবো না, যে হাতে পুজো আমি দেবশুলো পানি সে হাতে না পুজি করছে আমি মুড়ি কানি। তা বলছে তুমি বাঁ হাতে করে দাও, বলছে তোর মুখ দর্শন করবো না। তাও ঠিক আছে, গিয়ে তারপরে পেছন থেকে বাঁ হাতে করে এরকম উল্টো দিকে ফুল ছুঁড়ে মেরেছিল, পেছন থেকে বাঁ হাতে করে একটা পুষ্প ছুঁড়ে দিয়েছিল, বুঝতে পারছি ওই জায়গাটিতে, ওই ঘাট, ওই ঘাটেই। হ্যাঁ ওই ঘাটে পুজো করে নাই কিচ্ছু না, একটা পেছন থেকে বাঁ হাতে করে পুষ্প ছুঁড়ে ছিল, মুখ দর্শনও করে নাই। আচ্ছা আর এই জায়গাটায় মাকে বোধ করি আনন্দ করে পুজো করেছিল। আচ্ছা, এইখানে প্রতিষ্ঠা কে করেছিল? চাঁদ সদাগরই করেছিল। চাঁদ সদাগরই করেছিল। আচ্ছা আচ্ছা। তো পুরোহিত মশাইয়ের মুখ থেকে তোমরা জানতে পারলে এখানকার নেপথ্যে কাহিনী। এবার চলো এখানকার আশপাশটা, অর্থাৎ গাঙ্গুর নদী যেখানে ছিল, সাঁওতালডি পর্বত যেখানে ছিল, সেই সমস্ত স্থানগুলি তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। তো মনসা মন্দিরের পূজারীর কথা মতন যা জানতে পারলাম, এখানেই কোনো একটা স্থানে ছিল গাঙ্গুর নদী, এবং সেই গাঙ্গুর নদীর তীরে যে ঘাট ছিল সেই ঘাটেই কিন্তু চাঁদ সদাগর মনসাকে পেছন দিকে এইভাবে বাহাত দিয়ে ফুল ছুঁড়ে মেরেছিল, এবং সেভাবেই কিন্তু মনসা স্বর্গে তার দেবীত্ব অর্জন করেছিল। তবে পরবর্তীতে চাঁদ সদাগর কিন্তু নিজে থেকেই দেবী মনসার এখানে প্রতিষ্ঠা করেছিলেন, এবং বর্তমানে যে মন্দিরে এখানে মনসা পুজো হয় এটাই সেই মন্দির। সংস্কার করে করে মন্দিরটাকে এখনো এই অবস্থা পর্যন্ত টিকিয়ে রাখা হয়েছে। এবার চলো তোমাদেরকে নিয়ে যাই সেই স্থানে, অর্থাৎ সাঁওতালডি পর্বতে, যেখানে চাঁদ সদাগর স্বয়ং বিশ্বকর্মাকে দিয়ে বেহুলা এবং লক্ষিন্দরের জন্য লোহার বাসরঘর বানিয়েছিল, একবারে নিশ্ছিদ্র বাসরঘর। যদিও সেটা নিশ্চিদ্র ছিল না, মনসার ভয়ে বিশ্বকর্মা একটা সর্ষের দানার মতন সেই লোহার বাসর ঘরে ছিদ্র রেখেছিল, যে ছিদ্র দিয়েই দেবী মনসা ওই লোহার বাসর ঘরে প্রবেশ করে লক্ষিন্দরকে দংশন করেছিল। চলুন এবার যাওয়া যাক সেই সাঁওতালডি পর্বতে। এবার আমি কিন্তু চলে এসেছি সেই সাঁওতালডি পর্বতের একেবারে দোরগোড়ায়, যেখানে বিশ্বকর্মাকে দিয়ে চাঁদ সদাগর বেহুলা লক্ষিন্দরের জন্য লোহার বাসর ঘর নির্মাণ করিয়েছিলেন। আমার সামনে এই হচ্ছে সেই সাঁওতালডি পর্বত। তোমরা চারিপাশের স্থানগুলি দেখলে বুঝতে পারবে যে চারিপাশের স্থানগুলি কিন্তু নিচু, কিন্তু এই স্থান হচ্ছে উঁচু। এটাই হচ্ছে সেই সাঁওতালডি পর্বত, যার উপরে বেহুলা এবং লক্ষিন্দরের বাসর ঘর নির্মিত হয়েছিল। চলো এবার ভেতরটা তোমাদেরকে নিয়ে গিয়ে আমি দেখাবো। দেখতে পাচ্ছ পুরো জায়গাটা কিন্তু একেবারে জঙ্গলাকীর্ণ হয়ে গেছে, এবং সেই সময়কার ইট পাথর তোমরা এই স্থানে দেখতে পারবে। আর এই দেখো তোমরা দেখতে পাচ্ছ সেই সময়কার প্রাচীন ইট, কত পাতলা, হয়তো 1.5 ইঞ্চি হবে, তার বেশি চওড়া হবে না। তো এটা দেখলেই তোমরা বুঝতে পারছো যে এখানে কিন্তু সেই প্রাচীন স্থাপত্যটি ছিল। মানে লোহার ভাস্কর তো এই স্থাপত্য, মানে এই যে ভিতগুলো ভিতের উপরেই তো নির্মাণ হয়েছিল। এবার যাই হোক, এরপরে তোমাদেরকে আরও একটু উপরের দিকে নিয়ে যাই। এখন বর্তমানে কিন্তু লোহার বাসরঘর এখানে নেই, এখন এখানে একটা ছোট্ট মন্দির মতন করা আছে, আর এইখানে একটা আছে প্রস্তরখণ্ড। এই প্রস্তরখণ্ডকে ঘিরেও কিছু ইতিহাস আছে, সেই কাহিনিটা আমি তোমাদের একটুখানি পরে বলছি। তার আগে দেখো তোমরা, এখানে একটা ছোট্ট মন্দির মতো করা রয়েছে, এটা পরে বানানো হয়েছে। আর এর মধ্যে রয়েছে, এখানে রয়েছেন মা মনসা, এই যে দেখতে পাচ্ছ প্রচুর ঢাকা বাজার রয়েছে। এই ইনি, এটা হচ্ছে মা মনসার মূর্তি, আর এটা হচ্ছে চাঁদ সদাগরের মূর্তি। আর তার ঠিক পাশেই এখানে রয়েছে বেহুলা লক্ষিন্দর, এই যে হাত জোর করে অবস্থায় রয়েছে দেবী সতী বেহুলা, আর শোয়ানো রয়েছে লক্ষিন্দরের মূর্তি। এখানেও প্রচুর মানুষ আসেন, মানত করে যান। দেখতে পাচ্ছ এখানে ধাগা বেঁধে গেছে একেবারে গ্রিলের প্রতিটা স্থানে। আরও যেহেতু শ্রাবণী মেলা ছিল, তো প্রত্যেকে তো এখানে এসেছে। একেবারে কাঁচা গন্ধ বেরোচ্ছে এখানে বলতে গেলে। এই দেখো কাঁচা সিঁদুর রং সব পড়ে আছে এখানে,
সে একেবারে তেল জল সমস্ত কিছু পড়ে রয়েছে, এখানে সবাই পুজো দিয়েছে। এবং এখানে যে প্রস্তর খণ্ডটি রয়েছে তার উপরেও তোমরা দেখতে পারবে যে এই প্রস্তর খণ্ডটির উপরেও কিন্তু একেবারে কাঁচা ফুল রয়েছে, মানে সদ্য এখানে পুজো দিতে এসেছিল প্রত্যেকে। তো এবার বেহুলা লক্ষিন্দরের বাসঘাট যেখানে ছিল, অর্থাৎ সাঁওতালডি পর্বত থেকে এবার নেমে চলেছি নিচের দিকে। এখানে যতটা দেখানো সম্ভব তোমাদেরকে দেখালাম, যতটা কাহিনী আমি জানি এবং পুরোহিত মশাই যতটা জানালেন সমস্তটা তোমাদেরকে জানালাম। তোমরা চাইলে এখানে একদম ভিডিও শুরুতে আমি যেভাবে বলেছি সেভাবে চলে আসতে পারো। যেহেতু একটু ভিতরের দিকে এলাকাটা, তো সেক্ষেত্রে হয়তো তোমরা একটু সমস্যার সম্মুখীন হলে হতে পারো। তবে যেরকম ডাইরেকশন আমি দিয়েছি, যে যে জায়গা স্থান থেকে আমি বাস ধরতে বলেছি, যে যে ট্রেন ধরতে বলেছি, যদি সেইভাবে আসো এখানে আসতে কিন্তু কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন তোমরা হবে না। তো আসো একদিন ঘুরে যাও এই দেবত্ব স্থানে, দেখবে অনেকটাই ভালো লাগবে। আর আমার আজকের এই উপস্থাপন তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখো জয় মা মনসা। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এইরকমই লুকানো লুকানো জিনিসপত্র, ইতিহাস এই সমস্ত সন্ধান পেতে। জয় মা মনসা।